দিদি, বর্ষায় তো গ্রামের মানুষ পিঠা খেতে ভালোবাসে, কিন্তু এখানে তেমন ভালো দোকান নেই। আমরা যদি একটা ছোট দোকান দিই, তুমি রান্নার দিকটা দেখো আর আমি বিক্রির দিকটা সামলাবো। দোকান? এই সংসার সামলে একা হাতে আমি কিভাবে সব সামলাবো বলতো? আর যদি লোকসান হয়? লোকসান হলে আবার উঠে দাঁড়াবো দিদি, কিন্তু চেষ্টা না করলে তো কিছুই জানা হবে না। শুধু বসে বসে ভাবলে তো আর সংসারের অভাব ঘুচবে না। ঠিক আছে, তোর জেদের কাছে হার মানলাম, কিন্তু যদি না চলে তাহলে বেশি দিন টানবো না বলে দিলাম। এটা মনে রাখিস, আমরা বেশি ঝুঁকি নিতে পারবো না, সংসারের কথাও ভাবতে হয়। পিঠার দোকান? এ বয়সে আবার ব্যবসা? আমার তো জীবনে কখনো দেখিনি এমন কাণ্ড। ভেবে দেখেছিস পুঁজি লাগবে, বসার জায়গা লাগবে, এসব কিভাবে জোগাড় করবি? এসব তো সহজ কথা না। বাবা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আগে হাটে গিয়ে জায়গা দেখি, তারপর বাকি চিন্তা করব। তুমি একটু আশীর্বাদ করে দাও অন্তত, তাহলে মনে জোর পাবো। আশীর্বাদ তো সব সময় আছে তোদের উপর। আপত্তি করে কি হবে? তোরা তো শুনবি না। যা করবার করে দেখা, আমি দূর থেকে দেখি কি হয়। ঠিক আছে বাবা, কাল ভোরেই বের হব। কাবেরী, তুই আজ রাতেই মালপত্র গুছিয়ে রাখ। চালের গুঁড়ো, গুড় আর নারকেল সব ঠিক আছে কিনা দেখে নিস। গুছিয়ে রাখছি দিদি, চিন্তা করো না। বাবা, তোমার এই আশীর্বাদটাই আমাদের সবচেয়ে বড় পুঁজি। এত মানুষ, তবু একটা ফাঁকা কোণাও পাচ্ছি না। কোথায় বসবো আমরা? চলো, ওই চায়ের দোকানের মালিককে জিজ্ঞেস করি। উনি তো এই হাটেই বহুদিন ধরে বসেন, নিশ্চয়ই কিছু বলতে পারবেন। ঠিক আছে দিদি, চল দেখি। আর কোথাও তো কিছু পাচ্ছি না এতক্ষণ ঘুরেও। দেরি করলে আজকের মতোই খালি হাতে ফিরতে হবে। রোদও তো চড়ে যাচ্ছে ধীরে ধীরে, তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসা দরকার। বোনেরা, এখানে জায়গা পাবে না। পুরনো মিষ্টির দোকানিরা সব ফাঁকা জায়গা দখল করে রেখেছে বহু বছর ধরে। তবে ওই শেষ প্রান্তে একটা আম গাছ আছে, ওখানে কেউ বসে না। দেখতে পারো চাইলে, খারাপ না জায়গাটা, একটু জল জমে এই যা। তাহলে আমরা ওখানেই দেখি দাদা। এত দূর এসে খালি হাতে তো ফিরতে পারি না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে আজকের মধ্যে। এখানেও তো সমস্যা দিদি, জল জমে থাকে, কিন্তু আর তো কোনো জায়গা নেই। একটা উঁচু চালা তুলে দিলে হয়তো জলের সমস্যা হবে না। এটাই এখন আমাদের একমাত্র ভরসা মনে হচ্ছে। ঠিক বলেছিস, একটা উঁচু চালা তুলে দিলে জলের সমস্যা হবে না। আমরা এখানেই বসবো, আর ভাবার সময় নেই, এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি। তোমরা যখন এতটাই মরিয়া, আমার কাছে দুটো বাঁশ আছে, নিয়ে যাও, কাজে লাগবে। সত্যি দেবেন দাদা, এত সাহায্য করছেন, কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ধন্যবাদের কিছু নেই বোন, আমিও একসময় নতুন করে দোকান শুরু করেছিলাম, কষ্টটা জানি। যাও, এবার দেরি করলে সন্ধে হয়ে যাবে। আগে চলো, চালার তোলা শেষ হবে না বাবা, চলো। আমি নিজেই বাঁশগুলো এনে দিচ্ছি তোমাদের হাতে, চলো। আপনার এই সাহায্য আমরা কোনো দিন ভুলবো না দাদা। এখন থেকে যদি কখনো চা লাগে, এই দোকান নিয়ে আসবো। বাবা, তুমি তো বলেছিলে সাহায্য করবে না, এখন দেখি নিজেই লেগে পড়েছো। তোমাকে ছাড়া তো এই চালাটাই ঠিকমতো দাঁড়াতো না আজকে। এত মানুষ হাটে ঘুরছে, অথচ কেউ আমাদের দিকে তাকাচ্ছেও না। একদিনেই সব বিচার করা যায় না রে। মানুষ নতুন দোকান চিনতে সময় নেয়, ধৈর্য ধরতে হবে আমাদের। তাড়াহুড়ো করলে সব ভেস্তে যাবে। দিদি, এভাবে যদি রোজই কেউ না আসে, তাহলে তো আমরা টিকতেই পারবো না। এত এত পরিশ্রম সব বৃথা যাবে। মন খারাপ হয়ে যাচ্ছে দেখে। এত আশা নিয়ে শুরু করেছিলাম। প্রথম দিনেই হাল ছাড়বি? না, একদম না। কাল আবার নতুন করে চেষ্টা করব। একদিনের ব্যর্থতা দিয়ে সব বিচার করা ঠিক না। মেয়েরা প্রথম দিনে ফলাফল দিয়ে কিছু বিচার হয় না গো। আমি প্রথম যখন স্কুলে পড়াতে গিয়েছিলাম, একটা ছাত্র পড়া বুঝতো না, পরে সবাই বুঝেছে। ধৈর্য হারালে চলবে না কখনোই। বাবা, তুমি এভাবে পাশে থাকলে আমাদের সাহস অনেক বেড়ে যায়। কিন্তু পিঠাগুলো কি করব? এগুলো তো আর বিক্রি হবে না। বাড়ি নিয়ে চল, কালকে সকালে আমরাই খেয়ে নেব, কষ্ট করবার দরকার নেই। এবার ঘরে চল, রাত অনেক হয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে দেখিস। ঠিক বলেছ বাবা, চলো ঝুড়ি গুছিয়ে বাড়ি ফিরি। এখনই এত দূরে চিন্তা করে লাভ নেই। একদিন একদিন করেই এগোতে হবে আমাদের। ঠিক আছে দিদি। বাবা, তোমাদের কথাই মেনে নিলাম, এখনই বেশি ভাববো না।
এটা কি বানিয়েছিস? শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা এখনকার দিনে কেউ পছন্দ করে না। স্বাদ একদম সাদামাটা লাগে। একটা সেদ্ধ আলু ভালো করে চটকে মিশিয়ে নে চালের গুঁড়োর সাথে, তাহলে পিঠা নরম হবে, খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে, দেখবি। তাহলে মাসি, আমরা কি করব এখন? আমরা তো এইভাবেই সব সময় বানাই। আলু মেশানো তো এই প্রথম শুনলাম। আপনি বলছেন যখন, নিশ্চয়ই কার্যকর হবে এই কৌশল। আজ রাতেই পরীক্ষা করে দেখব। গুড়ের বদলে খেজুরের রস জাল দিয়ে ঘন করে ব্যবহার কর। আমার শাশুড়ি তো এভাবেই বানাতেন। এখন আর কেউ এই কৌশল জানে না। আঁচে বসিয়ে নাড়তে থাকিস, যখন দেখবি ফোঁটা ফোঁটা করে পড়ছে না, তখনই বুঝবি তৈরি। এটাই আসল কৌশল। আলু মেশানো? এটা তো কখনো শুনিনি আমরা। সত্যি কাজ করবে তো মাসি? আমাদের একটু ভয়ও লাগছে, যদি আবার ভুল হয়ে যায়। এমনিতেই তো এই ব্যবসার হাত পাকা করার সময় হয়নি এখনো। চেষ্টা করে দেখি না, ক্ষতি তো নেই। খুব বেশি সেদ্ধ করিস না আলুটা, নরম হলেই তুলে নিবি। বেশি সেদ্ধ হলে আবার পানসে লাগবে। এই বয়সেও এইটুকু সাহায্য করতে পারলে আমারও ভালো লাগে। ঠিক আছে মাসি, আজ রাতেই নতুন করে বানিয়ে দেখব। ধন্যবাদ এভাবে এসে বলার জন্য। আপনি চাইলে মাঝে মাঝে এসে দেখিয়েও দিতে পারবেন কি ঠিক হচ্ছে। আপনার সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না মাসি। সে তো নিশ্চয়ই আসবো রে। তোদের বাবাকে আমি ছোটবেলা থেকে চিনি। এবার ছাতা বন্ধ করে ঘরে যাই। তোরা বরং ভালো করে পিঠাটা বানিয়ে ফেল। দিদি, এটা তো পিঠার চেয়ে সিমেন্ট বেশি লাগছে। হাতেই লেগে আছে, ছাড়ছেই না। কিভাবে সামলাবো বুঝতে পারছি না। বোধহয় বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলাম। এই আঠা দিয়ে যদি বাড়ি বানাস, তাহলে আর ব্যবসা করতে হবে না। রাজমিস্ত্রি হয়ে যা, চিন্তা করিস না। এবার অল্প অল্প করে জল দিয়ে আবার মাখি। একবারে ঢেলে দেওয়াটাই ভুল হয়েছিল। থামো তো দিদি, আমার হাতে এখনো আটকে আছে। তুমি হাসছো? এবার সাবধানে করব। একবারে সব ঢেলে দিলে আবার একই ভুল হবে। এবার সত্যি সত্যি খেয়াল রেখে করব। এই তো, এবার ঠিক লাগছে। নরম আর মসৃণ। মাঝারি আঁচেই রাখ। মাসি তো তাই বলেছিলেন, বেশি জোরে দিলে বাইরেটা পুড়ে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে করতে হবে সব কিছু। গন্ধটা তো দারুণ আসছে দিদি। আগের বাড়ির চেয়ে অনেক ভালো লাগছে। রংটাও সুন্দর হচ্ছে, সোনালি হয়ে ফুলে উঠছে। মাসির কথাই ঠিক ছিল তাহলে। এবার আমার মনে বিশ্বাস জন্মাচ্ছে। সত্যিই তো, আলুটা আসল কামাল করেছে। কাল সকালে এভাবেই বানাবো আমরা। আজ রাতেই তাহলে বাড়তি চালের গুঁড়ো আর আলু জোগাড় করে রাখি। খেজুরের রসটাও একটু বেশি নিয়ে আসিস। এই পিঠা কি ভালো হবে এ? আগে তো কখনো তোমাদের দোকান দেখিনি এখানে। নতুন কিছুতে ভরসা করাটা একটু কঠিনই লাগে আমার কাছে। এ বাজারে তো কতই তো ফাঁকিবাজি চলে, তাই একটু সাবধানী থাকি সবসময়। একবার নিয়ে দেখুনি না দাদা, ভালো না লাগলে টাকা ফেরত। নিন, একদম গরম গরম, এই মাত্র ভাজা হলো। আমাদের হাতে তৈরি, নিজেরাই বসে বানিয়েছি, একদম খাঁটি জিনিস। এ কি, আমার ঠাকুমাও ঠিক এই স্বাদের পিঠা বানাতেন। কত বছর পর এই স্বাদ ফিরে পেলাম। আমাকে 20টা পিঠে দাও, বাড়ির সবার জন্য নিয়ে যাব। ওরাও নিশ্চয়ই এ স্বাদে মুগ্ধ হবে। সত্যি বলছেন দাদা? আমরা তো নতুন করে চেষ্টা করছিলাম, জানতাম না এমন হবে। ধন্যবাদ, আপনার এই কথায় আমাদের মন ভরে গেল। এভাবেই আমাদের সাহস বাড়িয়ে দিলেন আপনি। সত্যিই আজকের দিনটা অন্যরকম লাগছে। কাবেরী, দেখেছিস, সব শেষ। এত তাড়াতাড়ি! প্রথম দিনেই যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি টাকা এসেছে। এই দিনটা তো মনে রাখার মতো। মাসির কৌশলটাই আসল জাদু ছিল রে দিদি। আর কার্তিক দাদার একটা কথাই যথেষ্ট ছিল, মানুষ মুখের কথায় বিশ্বাস করে বেশি। চলো, আজ রাতেই আরও বেশি বানাতে হবে। আর ঝুড়িটাও ধুয়ে রাখি কালকের জন্য, কাল যেন আবার কম না পড়ে। বৌমা, তোমরা তো আমার কাস্টমার নিয়ে যাচ্ছ। তোমাদের এই পিঠে টিঠে আমি মানি না। আমার দোকানের ভিড় তো কমে যাচ্ছে দিন দিন। এভাবে চললে আমার কি হবে? বছরের পর বছর ধরে যে দোকান চালিয়েছি সেটা তো লোকসানে যাবে। দাদা, আমরা তো কারো ক্ষতি করার জন্য বসিনি, শুধু নিজেদের সংসার চালানোর চেষ্টা করছি। একবার আমাদের পিঠা খেয়ে দেখুন, তারপর যদি সত্যিই খারাপ লাগে আমরা দোকান তুলে নেব। এই কথা দিচ্ছি আপনাকে।
ঠিক আছে, তাও একটা দেখি কি এমন জাদু আছে তোমাদের পিঠে। তবে বলে রাখি, আমার জিভ সহজে খুশি হয় না। বহু বছর ধরে মিষ্টি বানিয়ে আসছি, স্বাদ চেনা আমার জন্য কঠিন কিছু না। নিন দাদা, ঠান্ডা মাথায় খেয়ে দেখুন, তারপর যা বলার বলবেন। আমরা তো শুধু চেষ্টা করলাম, বাকিটা আপনার বিচার। আমাদের কোনো জোরাজোরি নেই এতে, আপনি যা মনে করবেন তাই সঠিক। দাদা, কিছু বলুন, কেমন লাগলো? মুখ দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, আমরা একটু চিন্তায় পড়ে গেলাম তো। এত চুপ করে থাকলে আমাদের মনটাও তো অস্থির হয়ে যাচ্ছে। দয়া করে কিছু একটা বলুন দাদা। আজকে যাই, কালকে আবার কথা হবে, এখনই কিছু বলতে চাই না। বাবার সময় দরকার আমার। তোমরাও এত অস্থির হয়েও না, ধৈর্য ধরো, ভালো জিনিসের ফল কখনো খারাপ হয় না। বোনেরা, আমাকে ক্ষমা করে দিও। এই স্বাদ আমি 30 বছর আগে খেয়েছিলাম, এখন আর কেউ এভাবে বানায় না। স্বাদ মানুষের রাগ ভুলিয়ে দেয়। আমি চাই তোমরা পিঠে বানাতে থাকো, আমি আমার দোকানে সন্ধেয় গরম গরম বিক্রি করব, এতে আমারও লাভ তোমারও লাভ। দাদা, রাগ করে গেলেন, এখন এভাবে বলছেন কেন? আর দাদা, আপনি তো আমাদের প্রতিদ্বন্দ্বী, হঠাৎ এভাবে সাহায্য করতে চাইছেন কেন? ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছে আমাদের। প্রতিদ্বন্দ্বী থাকবার চেয়ে একসাথে লাভ করাই তো ভালো, তাই না? আমার দোকানেও তো নতুন কিছু দরকার ছিল, তোমাদের পিঠেই সেই জায়গাটা পূরণ করতে পারে, এতে দুই পক্ষেরই লাভ হবে। এ কি, এত সহজে তো কেউ প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করে না। আমাদের একটু ভয়ও লাগছে, এমন উদারতা আজকাল খুব একটা দেখা যায় না। এই না, 100টা পিঠের অগ্রিম টাকা, বিশ্বাস না হলে রাখো, পরে বুঝবে। প্রথম অল্প দিয়ে শুরু করি, চাহিদা বাড়লে বাড়িয়ে দেব ধীরে ধীরে। দাম নিয়ে চিন্তা করো না, তোমরা যা ন্যায্য মনে করো তাই নেবে। এত বড় অর্ডার, আমরা কি আসলে এটা সামলাতে পারবো? আপনার এই বিশ্বাসের জন্য ধন্যবাদ দাদা। সকালের কথাগুলোর জন্য একটুও মন খারাপ করবেন না, আমরা বুঝি ব্যবসার চাপ কেমন হয়। আপনার এই উদারতা আমরা মনে রাখবো। পারবে পারবে, আমি বিশ্বাস করি, শুধু গুণগত মান ধরে রাখতে হবে, তাহলেই চলবে। মন খারাপ তো এখন, হ্যাঁ উল্টে আনন্দ হচ্ছে। চলি এখন, কালকে সকালে আবার দেখা হবে। ভালো দেখো তোমরা দুই বোন। দিদি, এত মাল কেনার টাকা তো আমাদের হাতে নেই, কি করব এখন? সতী দাদাকে বলবো একবার যদি একটু বেশি অগ্রিম দেন, কিন্তু বারবার একই মানুষের কাছে হাত পাতাটাও ঠিক লাগছে না আমার। না রে, ওনার কাছে আবার হাত পাতা ঠিক হবে না। জানি না রে, ধারও তো নেওয়ার মতো জায়গা নেই আমাদের, অন্য কোনো উপায় ভাবতে হবে। মাথায় তো কিছুই আসছে না এখন। মেয়েরা, এই টাকাটা আমার চাকরির শেষ বেতনের জমানো, 15,000 আছে এতে। বাবা, এই টাকা তো তুমি অসুখের জন্য জমিয়েছিলে, এটা নেওয়া কি ঠিক হবে? এই টাকা আমরা ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। তোমার এই ত্যাগ আমরা কখনো ভুলবো না। তুমি না থাকলে আমরা যে অসহায় হয়ে যেতাম। বাবা, তোমার এই টাকা আমরা বৃথা যেতে দেব না, কথা দিলাম। তুমি না থাকলে আমরা এই স্বপ্নটাই দেখতে পারতাম না। তুমিই আমাদের আসল শক্তি বাবা। টাকা ফেরত চাই না মা, শুধু চাই তোদের মুখে এমন হাসি থাকুক যেমন আজকে দেখছি। শুধু খেয়াল রাখিস, ভালো মানের মাল কিনতে হবে, আর একটা খাতা রাখিস হিসেবের জন্য। কত খরচ হলো, কত আয় হলো, সব লিখে রাখবি। হিসেব ঠিক থাকলে ব্যবসাও ঠিক থাকে। ঠিক আছে বাবা, তুমি তো সারা জীবন হিসাব শিখিয়েছো, এবার আমাদের কাজেও লাগবে সেটা। কাল সকালেই আমরা বাজারে গিয়ে সব জিনিস কিনে আনবো, দরদাম করে, সাবধানে। একটা পয়সাও যেন অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখবো দুজনেই। সবাই এত ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছি, পা রাখার জায়গায় নেই। একটু সরে সরে কাজ করি, না হলে কারো না কারো গায়ে তেল ছিটকে পড়বে। এত মানুষ এক রান্নাঘরে, আগে কখনো কাজ করিনি আমি। আরে মাসি, দেখে করুন, তেল ছুটছে তো। এভাবে ছোট জায়গায় সবাই মিলে কাজ করা তো কঠিন হয়ে যাচ্ছে সত্যি। একটু বড় জায়গা হলে ভালো হতো আমাদের সবার জন্য। দাদা একটু সরে দাঁড়ান, তাহলেই বিপদ হবে না। কিন্তু এভাবে হাসাহাসির মধ্যেই তো কাজটা দ্রুত এগোচ্ছে, দেখুন। সবাই মিলে থাকলে সময়ও কিভাবে যেন তাড়াতাড়ি কেটে যায়। শোনো শোনো, আমার দোকানের ফাঁকা জায়গায় একটা বড় চুলা বসিয়ে দেব, ওখানে সবাই আরামে কাজ করতে পারবে। শোধ করতে হবে না, শুধু ভালো পিঠে বানিয়ে দিও, এটাই আমার লাভ। তোমাদের এই পরিশ্রমই আমার কাছে যথেষ্ট। তাহলে তো ভালোই হয়, এই ঠাসাঠাসি থেকে বাঁচা যাবে। সবাই মিলে কাজ করলে কত সহজ হয়ে যায় দেখো।
একা করলে এত তাড়াতাড়ি হতো না। এই 100টা পিঠা একা বানাতে গেলে সারা রাত লেগে যেত। ঠিক বলেছিস, আমার হাতেও তো এখনো শক্তি আছে। বসে থাকার চেয়ে এভাবে কাজে লাগাই ভালো। প্রায় 80টা হয়ে গেছে, আর 20টা হলেই 100 পূরণ হবে। চলো শেষটুকু তাড়াতাড়ি সেরে ফেলি, রাত বেশি হওয়ার আগেই। শুনলাম তোমাদের পিঠের নাকি খুব নামডাক হয়েছে। কালকে আমাদের গ্রাম সভায় 150 জন অতিথি আসবেন। শহর থেকে খাবার আনতে খরচ অনেক বেশি পড়বে তো। গ্রামের সবাই তোমাদের পিঠের প্রশংসা করছে দেখলাম। 150 জন? এত বড় সংখ্যা তো আমরা আগে কখনো সামলাইনি। তবে আমরা স্থানীয় কাঁচামাল ব্যবহার করি বলে খরচ এমনিতেই কম থাকে। হাতে কয়েকজন সাহায্যকারী লাগবে আমাদের, তাহলেই সময় মতো সব তৈরি করতে পারবো। এরা পারবে দাদা, আমি নিজে দেখেছি এদের হাতের কাজ, কোনো চিন্তা নেই। ওরা যা বলছে তা করে দেখাবে। আমি নিজে ওদের হয়ে জামিন দিতে পারি। দাদা, আমাদের একটু সময় দিন ভাবার জন্য। কতটা মাল লাগবে হিসেব করতে হবে, আর একটু তাড়াতাড়ি টাকাটা পেলে ভালো হয়। সময় খুব কম আমাদের হাতে, আজ রাতের মধ্যেই সব প্রস্তুতি সারতে হবে। ঠিক আছে, যা লাগে ব্যবস্থা করো। আমি টাকার দিকটা দেখছি, চিন্তা করো না। আজই বিকেলে অগ্রিম পাঠিয়ে দেব তোমাদের কাছে। শুধু পিঠাই যথেষ্ট, মানুষ তো তোমাদের পিঠার নামই এখন উৎসুক হয়ে আছে, তাই আর কিছু ভাববার দরকার নেই। ধন্যবাদ দাদা, আমরা আপনাকে হতাশ করব না। ভালো মানের পিঠাই দেব। আমরা আজ রাত থেকেই কাজে লেগে পড়ছি, যাতে কালকের সভা নির্বিঘ্নে হয়। সবার মুখে যেন হাসি ফোটে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। খুব ভালো, আমি নিজেও কালকে সকালে একবার এসে দেখে যাব সব ঠিকঠাক চলছে কিনা। তোমরা প্রস্তুতি নাও, সন্ধ্যায় টাকা পাঠিয়ে দেব বলেছি, ভুলবো না। আসুন দাদা, আমরা সারা রাত জেগে হলেও কাজটা ঠিকঠাক শেষ করব। আপনাকে দেখলে আমাদেরও ভরসা বাড়ে। আপনার এই বিশ্বাসের কারণেই আজ আমরা এত দূর ভাবতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই রান্না জানেন, পিঠা বানাতেও পারেন। আজ যদি সাহায্য করেন, আমি পিঠার দাম থেকেই পারিশ্রমিক দেব। আর যারা আগ্রহী তারা কাল থেকেই আমাদের সাথে যোগ দিতে পারেন। কাজের কোনো অভাব হবে না। আর শুধু আজকের জন্য না, স্থায়ীভাবেও তো কাজের সুযোগ থাকতে পারে, তাই না রে? এদের মতো কারিগরি হাত পেলে তো ব্যবসাটা আরও দ্রুত এগোবে। গ্রামের মেয়েদের জন্যও এটা ভালো একটা সুযোগ হবে। আর কাজ ভালো করলে সবার পারিশ্রমিকও বাড়বে, এটা আমি কথা দিচ্ছি। সবাই মিলে একসাথে কাজ করলে দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবাই মিলে যা রোজগার হবে তা ন্যায্যভাবেই ভাগ করে দেওয়া হবে। এই পিঠে শুধু ভোজন নয়, এই পিঠে আমাদের গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়া একটা জ্বলন্ত উদাহরণ। সুমিত্রা, তোমাদের এই পিঠে এখন থেকে গ্রামের প্রতিটি অনুষ্ঠানে থাকবে, এটা আমার কথা। শুনলি, সভাপতি নিজে বলছেন তোদের কথা। এই দিনটার জন্যই তো এতদিন লড়েছিস। এটাই তো জীবন রে। ছোট থেকেই বড় কিছু শুরু হয়। তোদের এই লড়াই আজ সবার সামনে স্বীকৃতি পেল। হ্যাঁ মাসি, বিশ্বাসই হচ্ছে না, এক আম গাছের তলা থেকে শুরু করে আজ এত বড় মঞ্চে নাম উঠল। দাদা, আপনার এই কথায় আমাদের পরিশ্রম সার্থক মনে হচ্ছে। আর মাসি, আপনাকেও ধন্যবাদ। আপনার শেখানো কৌশলটাই তো আজ আমাদের এই জায়গায় নিয়ে এলো। এই দিনটার আনন্দ মনের মধ্যে গেঁথে রাখবো সারা জীবন। ধন্যবাদ লাগবে না রে, তোদের হাসি দেখলেই আমার আনন্দ হয়। এবার চল বাড়ি ফিরি সবাই। এত বড় সাফল্য তো রোজ রোজ আসে না, আজ শুধু আনন্দ কর তোরা। আমি সারা জীবন পড়িয়েছি, কিন্তু আমার মেয়েরা আজকে আমাকে নতুন একটা পাঠ শেখালো। বিশ্বাস আর ভালোবাসা থাকলে বর্ষা ও অনাবৃষ্টি হয় না, ফলন হয়। এই কথাটা আমি কখনো ভুলবো না। এ বয়সে এসেও নতুন কিছু শেখার আনন্দ পেলাম। বাবা, তোমার ওই 15,000 টাকায় আজ সারা গ্রামের মুখে হাসি ফুটেছে। এই কথা আমরা কখনো ভুলবো না। তুমিই ছিলে আমাদের প্রথম বিনিয়োগকারী। তোমার সেই সাহস ছাড়া আজকের এই দিনটাই আসতো না। আমরা তো শুধু পিঠা বানিয়েছি বাবা, কিন্তু আসলে সারা গ্রাম মিলেই আমাদের পিঠাটা বাঁচিয়ে দিল। কই দেখ, সতীশ আসছে মনে হচ্ছে। আবার নতুন কোনো অর্ডার নিয়ে এলো নাকি? আসুক,
এবার আর ভয় পাবো না, যত অর্ডারই আসুক আমরা এখন প্রস্তুত। বাবা, আগামী বছর বর্ষায় আমরা আরও বড় করে কিছু একটা করব। দেখো তুমি, এই আম গাছের চালাটা তখন আরও বড় হয়ে যাবে হয়তো। চল দেখি আজ আবার কি নতুন খবর নিয়ে এলো। বাবা, তোমার আশীর্বাদ থাকলে আমরা যে কোনো কঠিন সময়ও পার করতে পারবো। যা তোরা, তোদের এই সাহস দেখে আমি নিশ্চিত আরো অনেক দূর যাবি। আমার তো আর কোনো চিন্তা নেই এখন তোদের নিয়ে। বাবা তুমি বসো, আমরা এক্ষুনি ফিরে আসছি। আর মাসি, বিশ্বনাথ দা, সতীশ দাদা, সমীর দাদা, সবাইকে নিয়ে একদিন বড় করে একটা অনুষ্ঠান করব আমরা। যারা আমাদের পাশে ছিল তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানানো দরকার। সেটা তো খুব ভালো প্রস্তাব। যারা এ যাত্রায় পাশে ছিল তাদের সবাইকে ডাকা উচিত। ঠিক আছে বাবা, আগামী বর্ষাতেই সেই দিনটা রাখবো। দেখো তুমি, তুমি একজন শিক্ষক হয়েও যে ব্যবসা বোঝো, এটাই তো আমাদের গর্ব। তোদের ভালো দেখলেই আমি খুশি। মজা না খুঁজলে জীবন তো ভারী হয়ে যায়। এ বয়সেও তোদের সাথে হাসতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।